মধুমতি গ্রামে শ্বেতা তার মেয়ে মিতাকে নিয়ে বাস করত। মিতার বাবা অনেক বছর আগেই মারা গেছে। মিতাদের বাড়িতে একটা ফলের বাগান ছিল, সেখানে নানা রকম ফল গাছ ছিল, আর সেসব ফল বিক্রি করেই মিতাদের সংসার চলতো। কিন্তু সেই বাগানে আরেকটি মরা গাছ ছিল, যার কেউ কোনো রকম যত্ন নিত না। মিতা, মা মিতা, আমার সাথে একটু বাগানে আয় তো, গাছগুলোতে পানি দেব। এই তো মা, আমি আসছি। শ্বেতা ও মিতা জলের বালতি নিয়ে বাগানে আসে। শ্বেতা সবগুলো গাছে পানি দেয়, শুধুমাত্র মরা গাছটি ছাড়া। মা, ও মা, তুমি এই গাছটায় কেন পানি দিলে না বলো তো? একে রে, ওই গাছটায় পানি দিয়ে কি হবে কি বলতো? ওটা তো মরেই গেছে, ও তো আর আমাদের কোনো ফল দেবে না। বেকার বেকার মরা গাছের গোড়ায় জল দিয়ে কি হবে? চল তো চল, এখন এখান থেকে বাড়িতে চল, অনেক কাজ পড়ে আছে, এখানে সময় নষ্ট করলে যে চলবে না। এসব কথা বলে শ্বেতা মিতার হাত ধরে তাকে বাগান থেকে টেনে বাড়িতে নিয়ে আসে। আর এদিকে এই মরা গাছটিকে যে কেন আমাদের সাথে রেখেছে কে জানে, একে কেটে ফেললেই তো হতো। গাছ এই কথা বলতেই লিচু গাছ বলে ওঠে, ঠিকই বলেছ, ওর গায়ে তো আবার পোকাও ধরেছে। আমরা এত সুন্দর সতেজ, আমাদের সাথে কি ওকে মানায় নাকি? তোমরা আমাকে এভাবে কেন বলছো? আমার যদি একটু যত্ন নেওয়া হয়, তাহলে আমিও তোমাদের মতো সতেজ হয়ে উঠতে পারবো। কিন্তু ওরা কোনোদিনও তোর যত্ন নেবে না, আর তুই সতেজও হয়ে উঠতে পারবি না। তোর সতেজ হয়ে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এসব কথা বলে গাছেরা অনেক হাসতে থাকে। তারা সব সময় মরা গাছটিকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করত। পরের দিন ও মা, এই যে আমি বাগানে খেলতে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, তবে গাছগুলোর দিকেও একটু নজর রাখিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপর মিতা বাগানে খেলতে চলে যায়। অনেকক্ষণ খেলার পর মিতা অনেক ক্লান্ত হয়ে পড়ে। কি হয়েছে মিতা, তোমার বুঝি অনেক ক্লান্ত লাগছে? এসো, আমার গোড়ায় এসে একটু বসো, তোমার ভালো লাগবে। চুপ কর মরা গাছ, তুই তো মরা, তোর গাছে কোনো পাতা নেই, তাহলে মিতা তোর নিচে বসবে কি করে? তুই কি মিতাকে ছায়া দিতে পারবি? মিতা, তুমি বরং আমাদের নিচে এসে বসো, আমরা তোমাকে ছায়া দিতে পারবো। ওর নিচে বসলে তোমার অনেক রোদের তাপ লাগবে, থেকে ভালো তুমি আমাদের নিচে এসে বসো, তোমার শরীরও ঠান্ডা হবে, আর তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। মিতা অনেক ক্লান্ত হওয়ায় সে আম গাছের নিচে ছায়ায় বসে পড়ে। দেখেছিস তো মরা গাছ, কারো কাছেই তোর কোনো মূল্য নেই, কেউ তোকে গুরুত্বই দেয় না, কিন্তু ওরা যে কেন তোকে আমাদের সাথে এখানে রেখেছে কে জানে। লিচু গাছের কথা শুনে মরা গাছ অনেক কাঁদতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন শ্বেতা যখন বাগানে ফল তুলতে আসে, তখন আম গাছ বলে, আচ্ছা মালকিন, আমরা আপনাকে রোজ রোজ এত তাজা তাজা ফল দিই, কিন্তু এই মরা গাছ তো আপনাদের কিছুই দিতে পারে না, তাহলে ওকে আপনারা কেন এখানে রেখেছেন? ও তো মরে গেছে, আর একটু শুকিয়ে গেলে ওকে আমি কেটে জ্বালানি বানাবো। শ্বেতার মুখে এমন কথা শুনে মরা গাছের চোখ থেকে অঝরে জল গড়াতে থাকে। শ্বেতা ঝুড়ি ভর্তি ফল তুলে নিয়ে যাওয়ার পর অন্যান্য ফল গাছ মরা গাছটিকে নিয়ে অনেক হাসতে থাকে। আহারে, তোকে আর বেশি দিন কাটতে হবে না রে মরা গাছ, আর কদিন পরেই তো তোকে কেটে নিয়ে যাবে। তুই নিজেকে দেখেছিস? তোর গায়ে ঘা হয়ে গেছে, তোর পচা গন্ধে আমাদের দম বন্ধ হয়ে আসে, আর আমাদেরকে দেখ, কত সতেজ আমরা, পাতায় ফলে একদম পরিপূর্ণ। বাগানের অন্যান্য গাছগুলো এভাবে মরা গাছটিকে সবসময় অপমান করত। এভাবে সবার অপমান আর অবহেলায় মরা গাছটার দিন কাটছিল। ধীরে ধীরে মরা গাছটির অবস্থা আরো খারাপ হতে থাকে।
এর মধ্যে একদিন শ্বেতা কুড়াল নিয়ে মরা গাছ থেকে কাটতে তাদের বাগানে আসে। তোকে বেকার বেকার এখানে ফেলে রেখে আর কোনো লাভ নেই, তাই আজ আমি তোকে কেটেই ফেলবো। না না মালকিন, আপনি আমাকে কাটবেন না। আপনি একবার আমার যত্ন নিয়ে দেখুন, আমি আবার সতেজ হয়ে উঠবো। বিশ্বাস করুন, কাটবেন না আমাকে। তোর যত্ন নিতে আমার বয়েই গেছে, তুই তো মরেই গেছিস। তোর পেছনে বেকার বেকার সময় নষ্ট করার মতো সময় বাবু আমার হাতে নেই। দয়া করে আমাকে কেটো না, আমার খুব পানির পিপাসা পেয়েছে। দয়া করে আমার গোড়ায় একটু পানি দাও। শ্বেতা মরা গাছের কোনো কথা না শুনে মরা গাছে কোপ দেয়, আর মরা গাছ ব্যথায় চিৎকার করে ওঠে। তক্ষুনি সেখানে মিতা চলে আসে। একে একে মা, তুমি এই গাছটাকে কেন কাটছো গো? গাছটা তো ভীষণ কষ্ট পাচ্ছে, ওকে তুমি কেটো না। এই তুই যা তো এখান থেকে। তোমরা আমার উপর একটু দয়া করো, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা আমার যত্ন করলে অনেক ভালো ফল পাবে, কথা দিচ্ছি। মা, তোমাকে আমি কিছুতে এই গাছটা কাটতে দেব না। তোমাকে যত্ন নিতে হবে না, দরকার হলে আমি নিজেই এই গাছটার যত্ন নেব। এরপর মিতা আর তার মাকে মরা গাছটি কাটতে দেয় না। তারপর থেকে মিতা রোজ সেই মরা গাছে জল দিত, মরা গাছটির অনেক যত্ন করত। এভাবে মিতার গভীর যত্নে মরা গাছটি ধীরে ধীরে সতেজ হতে শুরু করে। আর মরা কলা গাছের অনেকগুলো ডালপালাও গজিয়ে যায়, কলা গাছটি একদম তরতাজা হয়ে ওঠে। এরপর একদিন সকালে মিতা যখন বাগানে আসে, তখন ওই কলা গাছটিকে দেখে তো মিতা ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে এখন আর একদম মরা গাছ নয়, সে কলা গাছে পরিণত হয়েছে। আর গাছটিতে কলার পাশাপাশি অনেক টাকাও ধরেছিল। মা, ও মা, দেখে যাও দেখে যাও, অবাক করা কাণ্ড দেখে যাও। আমি কি দেখছি? এই কলা গাছটাতে কিনা এত টাকা আর কলা ধরেছে। এটা কিনা এতদিন যত্নের অভাবে মরে পড়েছিল। হ্যাঁ মিতা, আসলে আমি গাছ মাতার আশীর্বাদ পেয়েছিলাম, তাই তো আমার গাছে কলার সাথে সাথে টাকাও ধরেছে। এসব দেখে শ্বেতা অনেক খুশি হয়ে যায়। গাছ, হ্যাঁ গো গাছ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার অনেক অবহেলা করেছি গো। আমি এখন থেকে তোমার অনেক যত্নআত্তি করব মরা গাছ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর আমি যা ভুল করেছি তার শাস্তি হিসেবে তুমি আমার বিচার করতে পারো। না না, আমার কোনো বিচার করবার নেই। আমার যা যা বিচার ছিল আমি মিতাকে বলে দিয়েছিলাম, মিতা সবার বিচার করেছে, আমি তাতেই অনেক খুশি। এরপর থেকে তারা সবাই সেই কলা গাছটাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে। রমেশের অফিসে আজ ইম্পর্টেন্ট মিটিং ছিল, তার জন্য তাকে খুব দ্রুত অফিসে পৌঁছতে হবে। তাই রমেশ অফিস যাওয়ার জন্য খুব দ্রুত ঘুম থেকে উঠে পড়ে, আর তার মেয়ে জাগ্রতির জন্য ব্রেকফাস্ট বানাতে লাগলো। জাগ্রতিও ঘুম থেকে উঠে পড়েছিল, কিন্তু আজকে তার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, তাই সে বিছানায় শুয়েছিল। তখনই জাগ্রতির নজর গেল ঘড়ির দিকে, ঘড়িতে তখন প্রায় 8টা বাজে। আরে বাপ রে, 8টা বেজে গিয়েছে, জানি না আজকে আমার কি হয়েছে, কতক্ষণ থেকে আমি শুয়ে আছি, আজ তো আমার স্কুলে যেতে অনেক দেরি হয়ে যাবে। জাগ্রতি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে পড়লো। তখনই তার বাবা তার জন্য রুটি নিয়ে আসে, আর সে রুটি দেখে বলে, বাবা, এই ব্রেড তুমি কি করলে? সব ব্রেড তো পুড়ে গেছে। আসলে মা, অমলেট করছিলাম তো, এদিকে যে রুটিটা কখন পুড়ে গেছে খেয়ালই করিনি। তুমি বসো, আমি তোমার জন্য অমলেট নিয়ে আসছি। যখন রমেশ অমলেট নিয়ে এলো, তখন অমলেটের অবস্থাও রুটির মতোই ছিল, পুরো অমলেট পুড়ে গিয়েছিল। আমি জানি তুমি হয়তো রুটির দিকে খেয়াল করতে গিয়ে অমলেট খেয়ালই করনি, তাই পুড়ে গেছে। সরি মা, আসলে জানো আজ তোমার বাবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি খাবারের দিকে কম ভাবছিলাম আর মিটিং নিয়ে একটু বেশি ভাবছিলাম। কোনো ব্যাপার না বাবা, মাঝে মাঝে পুরা জিনিসও খুব স্বাদ হয়। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি অফিসের জন্য বের হচ্ছি, একটু পরে তো আবার তোর স্কুল বাস চলে আসবে, তুই সাবধানে স্কুলে চলে যাস। এই বলে রমেশ তার অফিসে চলে যায়। বেশ কয়েক বছর থেকে রমেশ জাগ্রতির বাবা এবং মা দুজনের অভাবই পূরণ করে আসছে। আজ থেকে প্রায় 5 বছর আগে রমেশের স্ত্রী জয়ন্তীর পেটে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু যখন রমেশ তা জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল।
এটা তুমি ঠিক করছো না জয়ন্তী। তুমি সবসময় বলতে না তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ বলো তো? তুমি এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। খেদো না রমেশ, সে চলে যেতে চায় বলো, কিন্তু কিছু কিছু অসুখ মানুষের জীবনে এমন হয়ে আসে আর বাঁচার আলোটাই নিভে যায়। এভাবেই জয়ন্তী গল্প করতে করতে হঠাৎই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রমেশ জয়ন্তীকে প্রমিস করেছিল রমেশ জাগ্রতীর বাবা এবং মা দুটোই হবেন। রমেশ যতটুকু পারত তার মেয়ে জাগ্রতীকে ভালো রাখার চেষ্টা করত। জাগ্রতীর জন্য রমেশ পৃথিবীর সবচেয়ে বেস্ট বাবা ছিল। সেই দিন রমেশ অফিসে যাওয়ার পর জাগ্রতীর পেটে ভীষণ ব্যথা অনুভব হচ্ছিল। সেই ব্যথা অসহনীয় ছিল। পেটে এত জোরে ব্যথা কেন হচ্ছে? আমি কি আজকে বাবাকে ফোন করব? না 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 না, বাবার তো আজকে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। জাগ্রতি নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যথা কিছুতেই কমছিল না। তখনই তার মনে হচ্ছিল তার কাপড়ে কিছু ভরেছে। তারপর জাগ্রতি বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে সে কিছু দেখছিল, আর যা দেখলো তা দেখে তো জাগ্রতি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এটা তো রক্তের দাগ মনে হচ্ছে। এরকমটা তো কখনো হয়নি। আচ্ছা, আমি আবার বড় কোনো অসুখে ভুগছি না তো? আসলে এটা ছিল জাগ্রতির প্রথম পিরিয়ড। জাগ্রতির তো মা ছিল না, তার পিরিয়ডের ব্যাপারে সে কিছুই জানতো না। সে কাপড়ে লাল রক্ত দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে কিছুতে বুঝতে পারছিল না সে এখন কি করবে, আর এসব ব্যাপারে সে কাকে জিজ্ঞেস করবে। এরপর জাগ্রতি বাধ্য হয়ে তার বেস্ট ফ্রেন্ড সুইতাকে ফোন করে, কিন্তু সেই দিন নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ ছিল। হ্যালো হ্যালো সুইতা, তুই আমার কথা শুনছিস? হ্যালো হ্যালো। আরে জাগ্রতি, তুই একটু জোরে বল না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এভাবে কথা বলতে বলতে তাদের ফোন কেটে গেল। এরপর জাগ্রতি সুইতাকে আবারও ফোন করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ফোন আর গেল না। জাগ্রতির অবশ্য অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু সে কাকে এসব কথা বলবে এটা সে ভেবেই পাচ্ছিল না। স্কুল বাস আসারও সময় হয়ে গিয়েছিল। জাগ্রতি কিছুতেই তার স্কুল মিস করতে চাইছিল না, কারণ আজকে তার অঙ্ক ক্লাস আছে। এভাবেই কেটে যায় বেশ কিছু সময়। কিছুক্ষণের মধ্যেই স্কুল বাসের হর্ন বেজে উঠলো, আর জাগ্রতিও স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। যখনই জাগ্রতি বাসে উঠলো তখনই সবাই জাগ্রতির দিকে বারবার তাকাচ্ছিল। সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে, নিশ্চয় সবাই আমার কাপড়ে থাকা রক্ত দেখতে পাচ্ছে। এখন তো সবাই জেনে যাবে যে আমার ভয়ঙ্কর রোগ হয়েছে। আজ থেকে সবাই হয়তো আমার থেকে দূরে থাকার চেষ্টা করবে, হয়তো আর কেউ কখনোই আমার কাছে আসবে না। জাগ্রতি যেমনটা ভাবছিল, বাসে থাকা সব স্টুডেন্টরা তার সাথে ঠিক তেমনই ব্যবহার করছিল। আরে আরে অলকা, পুনম, মালতী, এই জাগ্রতির থেকে তোমরা সবাই দূরে থেকো। তোমরা তো সবাই দেখতে পাচ্ছ ওই কাপড়ে কত রক্ত। এই জাগ্রতির মনে হয় অনেক বড় রোগ আছে, ওর থেকে আমাদের দূরে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ সীমা, তুমি একদম ঠিক কথাই বলছো। আমরা কেউই ওর সাথে বসবো না, যদি আবার আমাদের ওই অসুস্থ হয়ে যায় তখন। সেই দিন জাগ্রতির পাশে কেউই বসেনি। এরপর বাসে অনেকটা সময় কেটে গেল। অনেকক্ষণ কাটার পর জাগ্রতি তার স্কুলে এসে পৌঁছলো। স্কুলে পৌঁছেও সেই একই অবস্থা হলো। সবাই তাকে বারবার দেখছিল আর অদ্ভুত ধরনের কথা বলছিল। এই এই তোরা শোন, আমি একটা তাজা খবর নিয়ে এসেছি। জাগ্রতি না খুব তাড়াতাড়ি উপরে যেতে চলেছে। উপরে? সেটা আবার কোথায়? আরে আরে বুঝছিস না, উপরে মানে যমরাজের কাছে, যেখানে কিনা ওই জাগ্রতির মা গেছেন। আরে আরে পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই এসব কেমন কথা বলছিস বলতো? আরে আরে আমি তো সত্যি কথাই বলছি। তুই দেখতে পাচ্ছিস না ওই কাপড়ে কত রক্ত ছিল? এভাবে কারো শরীর থেকে রক্ত পড়ার মানে হলো সে মারা যাবে, বুঝেছিস? সবার মুখ থেকে এমন কথা শুনে জাগ্রতি ভীষণ ভয় পেয়ে যায়। সে ভেবেছিল আজকে বোধহয় পৃথিবীতে তার শেষ দিন। তাই সেই মুহূর্তে জাগ্রতি সবচেয়ে বেশি তার বাবাকে মিস করছিল। আচ্ছা, মা তো মরেই গেছে, এখন যদি আমিও মরে যাই তাহলে বাবা তো খুব একলা হয়ে যাবে। কিন্তু আমি বা কি করব? মরতে তো হবেই। সবাই তো বলাবলি করছে আমার অনেক বড় রোগ হয়েছে। বাবা, ও বাবা, আমি বোধহয় তোমাকে আর কখনো দেখতে পারবো না বাবা। জাগ্রতি এসব ভেবে ভীষণ জোরে জোরে কাঁদতে লাগলো। জাগ্রতি যখন এভাবে কাঁদছিল তখন হঠাৎই তার ফোন বেজে উঠলো।
আসলে তার বান্ধবী শ্বেতা তখন তাকে ফোন করেছিল। বেশ কিছুক্ষণ আগে যখন জাগৃতি শ্বেতাকে ফোন করেছিল তখন নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে তারা কেউই কারো কথা শুনতে পায়নি। কিন্তু হঠাৎ করে ফোন বেজে ওঠার কারণে জাগৃতি ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে সে এতক্ষণ যা যা দেখছিল পুরোটাই স্বপ্ন ছিল। আরে আরে এ কি, আমার আমার ফোন বাজছে আর আর আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনা এইসব স্বপ্ন দেখছিলাম। সে না হয় আমি এতক্ষণ থেকে স্বপ্নই দেখছিলাম, কিন্তু আমার কাপড়ে যে রক্ত হচ্ছে সেটা তো আর স্বপ্ন নয়। তার মানে আমার সত্যি সত্যি কোনো বড় রোগ হয়েছে। এরপর জাগৃতি তার ফোন উঠায় আর কথা বলতে থাকে। হ্যালো শ্বেতা, শ্বেতা তোকে না আমি কিছু বলতে চাই। তুই জানিস আমি না আজকে বোধহয় মারা যাবো রে, আমি আর বাঁচবো না। এসব বলে জাগৃতি ভীষণ কান্না করছিল। আরে আরে জাগৃতি, তুই এভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে বল বল আমাকে। আর তুই এসব কি ফালতু কথা বলছিস বলতো? জাগৃতি চুপ করেছিস কেন? তুই আমাকে শুনতে পাচ্ছিস? বল না বল না, কি হয়েছে তোর বল। এরপর জাগৃতি শ্বেতাকে সবটা বলে। ও এই ব্যাপার, আর তার জন্য কিনা তুই এত চিন্তা করছিস? তুই তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলি। শোন, এটা খুবই নর্মাল ব্যাপার, এটা তো প্রতিটা মেয়েরই হয়, ইভেন আমারও হয়। তুই জানিস এটাকে পিরিয়ড বলে। পিরিয়ড? আরে স্কুলে তো পিরিয়ড এমনিতেই হয়, ইংলিশের পিরিয়ড হয়, বাংলার হয়, ম্যাথের হয়, কিন্তু এটা আবার কোন ধরনের পিরিয়ড রে? আচ্ছা শোন শোন, আমি এক্ষুনি তোদের বাড়িতে আসছি আর সঙ্গে তোর জন্য কিছু নিয়ে আসছি। কিছুক্ষণ পর শ্বেতা একটি স্যানিটারি প্যাড নিয়ে জাগৃতিদের বাড়িতে চলে আসে। আরে আরে এটা কি, এটা তুই কি নিয়ে এসেছিস? জাগৃতি, এটা হচ্ছে স্যানিটারি প্যাড। এখন থেকে প্রতি মাসে তোর এই স্যানিটারি প্যাডের খুবই প্রয়োজন। কি বলি তুই? প্রতি মাসে? কিন্তু এমন কেন? দেখ জাগৃতি, তোর মা নেই তাই এসব কথা তোকে আমি বলছি। তোর সাথে যেটা হয়েছে সেটা কিন্তু একদম নরমাল। প্রতিটা মেয়ের মাঝে 28 দিনের একটা চক্র হয়। এখন তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তার জন্যই তো এমনটা হচ্ছে। আর শোন, এই কয়টা দিন তোকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বুঝলি? আর তোর মনও কখনো ভালো আবার কখনো খারাপ থাকবে, কিন্তু কিছুদিনের মধ্যেই সবকিছু নরমাল হয়ে যাবে। আর হ্যাঁ, এই প্যাডের উপরে সব লেখা আছে, লেখাগুলো পড়ে তুমি এগুলো ব্যবহার করে নিও। আর জানিস তো, পিরিয়ড মেয়েদেরকে এটাও বলে দেয় যে তুমি একজন নরমাল এবং স্বাভাবিক মেয়ে। এভাবে শ্বেতা জাগৃতিকে অনেক বোঝায়, আর এসব কথা শুনে জাগৃতি শ্বেতাকে জড়িয়ে ধরে। এত আধুনিক যুগেও বাচ্চারা পিরিয়ড নিয়ে এতটাও জাগ্রত নয়। সংকোচের জন্য মেয়েরা কাউকে কিচ্ছু বলতে পারে না। আপনি তাকে বলে দেবেন যে এগুলো ভীষণ নরমাল ব্যাপার, যেটা প্রতিটা মেয়েরই হয়। সেজন্য আমরা কখনোই ভয় পাবো না, সবসময় সজাগ থাকবো।